আজ আমরা পড়ব শক্তির রূপান্তর অধ্যায় ৬ পঞ্চম শ্রেণী। তে পূর্ববর্তী শ্রেণীগুলিতে আমরা শক্তির ধারণা ও বিভিন্ন রূপ সম্পর্কে জেনেছি। এখন আমরা পড়ব হলো বিভিন্ন ঘটনা ও কাজের শক্তির রূপান্তর। চলচ্চিত্রে আমরা শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে জেনেছি। শক্তির রূপগুলো হলো তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, গতি শক্তি ও স্থির শক্তি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭ প্রকার শক্তি। তাহলে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তন হলো শক্তির রূপান্তর। তাহলে এটা একটা প্রশ্ন, শক্তির রূপগুলো কি কি, একটা প্রশ্ন। তাহলে শক্তির রূপান্তর কি? শক্তির রূপান্তর হলে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তনই হলো শক্তির রূপান্তর। এই চিত্রে আমরা দেখছি যে ছেলে লেখাপড়া করছে, খেলাধুলা করছে, শক্তির রূপান্তর হচ্ছে। আচ্ছা, চিত্র ১, চিত্র ২, এখানে আমরা দেখতে পাচ্ছি শক্তি সৌর বিদ্যুৎ। সারসংক্ষেপ, সূর্য আমাদের শক্তির প্রধান উৎস। তাহলে এটা একটা প্রশ্ন, সূর্য আমাদের শক্তির প্রধান উৎস কোনটি? সূর্য। শক্তির বিভিন্ন রূপ রয়েছে। সূর্য থেকে পাওয়া শক্তি হলো সৌরশক্তি। এখানে সূর্য থেকে পাওয়া যে সৌরশক্তি আমরা, সেটা হলো সৌরশক্তি। এখানে প্রশ্ন হলো তাহলে সূর্য থেকে পাওয়া শক্তির নাম কি? সূর্য থেকে পাওয়া শক্তি হলো সৌরশক্তি। আমরা সরাসরি আলো তাপ হিসাবে সৌরশক্তি ব্যবহার করি। এই শক্তি আবার গতিশক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, আলোক শক্তি রূপান্তরিত হতে পারে। তাহলে সরাসরি আলো তাপ হিসাবে সৌরশক্তি হবে। সৌরশক্তি কী হতে পারে? গতিশক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, আলোক শক্তি রূপান্তরিত হতে পারে। সৌরশক্তি কী কী রূপান্তরিত হতে পারে? গতিশক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি ও আলোক শক্তি রূপান্তরিত হতে পারে। দৈনন্দিন বিভিন্ন ঘটনা ও কাজে শক্তি রূপান্তর সম্পর্কে আরও কি জানি। শক্তি রূপান্তর হচ্ছে শক্তি রূপান্তর হচ্ছে শক্তির এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তনের প্রক্রিয়া। এই ধরনের প্রক্রিয়া আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই ঘটে, ফলে আমরা বিভিন্ন কাজে খুব সহজভাবে করতে পারি। চলো আমরা আমাদের বাড়ি ও পরিস্থিতি শক্তি রূপান্তরের কিছু ঘটনা সম্পর্কে জানি। বৈদ্যুতিক ইস্ত্রি, শক্তি রূপান্তর বৈদ্যুতিক শক্তি থেকে কিসে পরিণত হয়? তাপ শক্তিতে। আমরা যে ইস্ত্রি ব্যবহার করি, তো বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে কাপড় ইস্ত্রি করার সময় বৈদ্যুতিক শক্তি তাপ শক্তি রূপান্তরিত হয়। ফলে ইস্ত্রি দিয়ে তাপ ও চাপের সাহায্যে কাপড়ে ভাঁজকে মুছে ফেলা যায়। তাহলে এখানে শক্তি রূপান্তর, তাহলে বৈদ্যুতিক শক্তি কিসে, বৈদ্যুতিক ইস্ত্রিতে শক্তি রূপান্তর কীভাবে হয়? বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে কী হয়? রূপান্তরিত হয়। তাপ ও চাপের সাহায্যে কাপড়ে ভাঁজকে মুছে ফেলা যায়। আচ্ছা, এবার আমাদের বৈদ্যুতিক পাখা, তাহলে বৈদ্যুতিক পাখা শক্তি রূপান্তর, বৈদ্যুতিক শক্তি হলো যান্ত্রিক শক্তি। তাহলে বৈদ্যুতিক শক্তির রূপান্তর হয় যান্ত্রিক শক্তি। বৈদ্যুতিক শক্তি একটি বৈদ্যুতিক পাখার মাধ্যমে যান্ত্রিক শক্তি রূপান্তর হয়, যার ফলে পাখা ঘুরে। এতে ঘরের চারপাশে বায়ু চলাচল করে, একটি শীতল অবস্থা তৈরি হয়। যান্ত্রিক শক্তি হলো কোনো বস্তুর স্থিতি শক্তি ও গতি শক্তির যোগফল, অর্থাৎ বস্তুর অবস্থান এবং গতি উভয়ের কারণে যে শক্তি থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। তাহলে বৈদ্যুতিক শক্তি কিসে বোধ হয়? শক্তি বৈদ্যুতিক পাখায় যান্ত্রিক শক্তিতে। যান্ত্রিক হলো কোনো বস্তুর স্থিতি শক্তি ও গতি শক্তির যোগফল। যান্ত্রিক শক্তি কি? যান্ত্রিক হলো স্থিতিশীল কোনো বস্তুর স্থিতি শক্তি ও গতি শক্তির যোগফল, অর্থাৎ বস্তুর অবস্থান এবং গতি উভয়ের কারণে যে শক্তি থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। তো প্রশ্ন হলো, এখানে প্রশ্ন হতে পারে যে যান্ত্রিক শক্তি কি? যান্ত্রিক হলো কোনো বস্তুর স্থিতিশক্তি ও গতি শক্তির যোগফল, অর্থাৎ বস্তুর অবস্থান এবং গতি উভয়ের কারণে যে শক্তি তাকে যান্ত্রিক শক্তি বলে।
অবস্থান আর হলো গতি। শক্তির রূপান্তর এবার এই যে ব্যাটারির রাসায়নিক শক্তি কি হয়, বিদ্যুৎ আলোক ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। ব্যাটারির রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত হয়। পরে বৈদ্যুতিক শক্তি বাল্বের মাধ্যমে আলোক শক্তিতে এবং কলিংগুলির মাধ্যমে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এবার আমরা বলি বৈদ্যুতিক বাতি শক্তির উপাদান বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি ও তাপ শক্তি। শক্তির রূপান্তর বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর হয় হলো আলোক শক্তি ও তাপ শক্তি। বৈদ্যুতিক শক্তি আলোক শক্তি রূপান্তরিত হয়ে আমাদের ঘর আলোকিত করে। বৈদ্যুতিক বাতির শক্তি কিছু রূপান্তর হয় আলোক শক্তি ও তাপ শক্তি, মনে রাখতে হবে। বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক শক্তি কিছু রূপান্তরিত হয় আলোক শক্তি ও তাপ শক্তি। সোলার প্যানেল শক্তির রূপান্তর। সোলার প্যানেল কি হয়, সৌরশক্তি হয় বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর হয়। সৌরশক্তি সোলার প্যানেলের মাধ্যমে বৈদ্যুতিক শক্তি রূপান্তর হয়। এই শক্তি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। চুলায় রান্না শক্তি রূপান্তর রাসায়নিক শক্তি কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল, তাপ ও আলোক শক্তি। কয়লা, প্রাকৃতিক গ্যাস ও তেল জাতীয় পদার্থে থাকা রাসায়নিক শক্তি চুলার মাধ্যমে তাপ শক্তি রূপান্তর হয়। আমি দেখ শক্তি রূপান্তর তাহলে চুলায় রান্না কি হয়, রাসায়নিক শক্তি কি হয়, কয়লা, প্রাকৃতিক তেল হয়, তাপ ও আলোক শক্তি দুইটা। কয়লা, প্রাকৃতিক গ্যাস ও তেল জাতীয় পদার্থে থাকা রাসায়নিক শক্তি চুলার মাধ্যমে তাপ শক্তিতে রূপান্তর, ফলে আমরা তাপ শক্তি ব্যবহার করে রান্না করতে পারি। এবার টেলিভিশন শক্তি রূপান্তর বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি ও টিভিতে কি হয়, বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি দুইটা রূপান্তর হয়। টেলিভিশনে বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তির মাধ্যমে আমরা ছবি দেখতে পাই এবং শব্দ শক্তির মাধ্যমে আমরা কথা, গান, অন্যান্য শব্দ শুনতে পারি। তাহলে টেলিভিশন হয় বৈদ্যুতিক শক্তি হয় আলোক শক্তি ও শব্দ শক্তিতে। আলোক শক্তির সাথে আমরা ছবি দেখি, আর শব্দ শক্তির সাথে আমরা গান, কথা, অন্যান্য জিনিস শুনতে পারি। শক্তি রূপান্তরের পরীক্ষা যা প্রয়োজন একটি টর্চ লাইটের ব্যাটারি, বৈদ্যুতিক তার, ছোট বাল্ব। ব্যাটারির দুই পাশে তার যুক্ত করি, ব্যাটারি যুক্ত তার একটি ছোট বাল্বের সাথে যুক্ত করি এবং কি ঘটে তা পর্যবেক্ষণ করি। কিছুক্ষণ পর ব্যাটারি থেকে তারের সংযোগ বিচ্ছিন্ন করে বাল্বটি হাতে স্পর্শ করে দেখি। ফলাফল আমরা পর্যবেক্ষণ করলাম যে ব্যাটারির দুই প্রান্তে যুক্ত তার বাল্বের সাথে যুক্ত করা বাল্বটি জ্বলে ওঠে, মানে হাত দিয়ে স্পর্শ করলে গরম অনুভূত হয়। তাহলে শক্তি রূপান্তরের পরীক্ষাতে ব্যাটারি থেকে রাসায়নিক শক্তি রূপান্তরে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তি পরবর্তীতে আলোক শক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তাপ সঞ্চালন আমরা এবার করি। তাপ সঞ্চালন হয়, তাপ সবসময় গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় সঞ্চিত হয়। মানে তাপ কি হয়, গরম থেকে হয় ঠান্ডা জায়গায়। তাপের একই স্থান থেকে অন্য স্থানে যাওয়ার প্রক্রিয়া হলো তাপ সঞ্চালন। যেমন আমরা যখন গরম চায়ের কাপ ধরি তখন কাপের তাপ হাতে অনুভব করি। চুলার উপর হাঁড়ির পানিতে তাপ দিলে নিচের পানি উপরে উঠে আসে, আবার রোদে দাঁড়ালে শরীর গরম অনুভব করি। এই সব কিছুই তাপ সঞ্চালনের বিভিন্ন উপায়। তাপ একই স্থান হতে অন্য যেতে কখনো কোনো বস্তু বা মাধ্যম লাগে, আবার কখনো কোনো মাধ্যম লাগে না। কখনো মাধ্যম লাগে, আবার কখনো মাধ্যম লাগে না। তাহলে তাপ একই স্থান থেকে অন্য স্থানে যে যায়, এটাই হলো কি তাপ সঞ্চালন। কাজ বিভিন্ন উপায়ে তাপ সঞ্চালন পর্যবেক্ষণ। পরিবহন পদ্ধতি তাপ সঞ্চালন একটি ধাতব চামচ, একটি কাপ, গরম পানি, কিছু মোম। ধাতব চামচের এক প্রান্তে মোমের ছোট একটি টুকরা লাগাই, চামচটি অন্য প্রান্ত গরম পানির মধ্যে ডুবে রাখি। কিছুটা মোমের অবস্থা পর্যবেক্ষণ আলোকে নিচে শখটি পূরণ করি। ধাতব চামচের প্রান্তে লাগানো মোমটি গলে গেছে না স্বাভাবিক আছে, যদি গলে গিয়ে থাকে তাহলে কেন এমন হলো দলে আলোচনা করে মতামত লিখি। কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের সঞ্চালন হলো পরিবহন।
পরীক্ষণ একে তাপ গরম পানি থেকে ধাতব চামচের মাধ্যমে সহায়তায় মোমকে গলিয়েছে। তাহলে পরিবহন কঠিন পথের মধ্যে দিয়ে তাপ সঞ্চয় পরিবহন পদ্ধতি। তো প্রশ্ন হলো কোন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চিত হয়? তাহলে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চিত হয় কোন পদ্ধতি? আবার আছে কঠিন পদার্থের মধ্যে তাপ সঞ্চিত হয় কোন পদ্ধতি? কঠিন মধ্যে গরম পানিতে ধাতব চামচ রাখার বিষয়টি নিয়ে ভাবি। খুব তাড়াতাড়ি চামচ হাতের গরম ওঠে, এক্ষেত্রে গরম পানি থেকে তাপ সঞ্চয় গরমের চামচের গরম অংশ থেকে ঠান্ডা অংশে সঞ্চয় হয়। চামচ তাপের পরিবাহী হিসেবে কাজ করে। পরিবহন পথে পদার্থের অণুগুলো তাদের নিজস্ব স্থান পরিবর্তন করে না। পদার্থের অণুগুলো স্পন্দনের মাধ্যমে এক অণু তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে। এর ফলে পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতল অংশে আবার তাপ সঞ্চারিত হয়। পরিচ্ছন্ন পদ্ধতি তাপ সঞ্চালন যা প্রয়োজন একটি স্বচ্ছ বড় বিকার পানি দানাদারি মোমবাতি বা বানার বিকারটিতে ঠান্ডা পানি ঢালি। এই যে বিকার এটা এই যে দিকে এই যে বিকারটি ঠান্ডা পানি বিকারের মধ্যে পানি দানাদার রং রাখি যাতে রং পানির তলায় জমা হয়। বিকারটিকে সাবধানে মোমবাতি বা বানের উপর রেখে দিই। বিকারে রঙিন পানির গতিবিধি লক্ষ্য করি। পর্যালোচনা নিচে ছক করবে। বিকারের উপরের দিকের পানিতে রং দেখা যাচ্ছে কিছু দেখা যায় কেমন তা আলোচনা করে মতামত দিই। তরল মাধ্যমে তাপ পরিচালন পদ্ধতি সঞ্চয় প্রক্ষণ দুইয়ে তাপ বিকারের নিচ থেকে পানির মাধ্যমে যাই সর্বত্র সঞ্চালিত হয়েছে। তাহলে আমরা আজকে এই 53 পৃষ্ঠা এই বিজ্ঞানের শক্তি পদার্থ এই পর্যন্ত পড়লাম। আশা করি সবাই বুঝতে পেরেছি। আল্লাহ হাফিজ।